শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। আপনারা শুনছেন ভালোবাসার মরশুম প্রেজেন্টস ভূত চর্চা। বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন একজন কালোজয়ী কথাশিল্পী যার কলম মানুষের হৃদস্পন্দন বুঝতে পেরেছিল। তাকে কথাশিল্পী বলা হয় কেবল তার জনপ্রিয়তার জন্য নয়, বরং মানুষের মনের গহীন কোণের আবেগ, যন্ত্রণা আর বাস্তব জীবন সঙ্গে সূক্ষ্ম রসবোধকে অতি সাধারণ ভাষায় তিনি ফুটিয়ে তুলেছেন। শরৎচন্দ্র মানেই এক রাস মায়া, ঘরোয়া পরিবেশ আর আমাদের অতি পরিচিত কিছু চরিত্র। তাঁর সৃষ্টি শ্রীকান্ত, দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী বা সব্যসাচীর মতো গম্ভীর চরিত্রের পাশাপাশি তিনি আমাদের উপহার দিয়েছেন এক দুরন্ত, সাহসী এবং চরম রসিক কিশোর, যার নাম লালু। এই কথা যদিও আমরা সবাই জানি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্পের ভাণ্ডারে লালু এক অনন্য সংযোজন। লালু কিন্তু কেবল একটা কাল্পনিক চরিত্র নয়, বরং সে আমাদের প্রত্যেকের ছোটবেলার এক অদম্য সাহসের প্রতীক। লালুর গল্পগুলো যখন আমরা পড়ি বা শুনি, তখন আমাদের ফেলে আসা শৈশবের সেই সোনালি দিনগুলোতে যেন এক নিমেষে ফিরে যেতে পারি, যেখানে শাসনের ভয় ছিল, যেখানে ভয়কে তুচ্ছ করে অদ্ভুত সব কাণ্ডকারখানা ঘটানোর এক আদিম অকৃত্রিম আনন্দ ছিল। তোমরা তো সবাই জানোই, লালু গল্পের সবচেয়ে মজাদার দিক হলো তার প্র্যাঙ্ক বা কৌতুক করার ধরন। আজকের ডিজিটাল যুগে যাকে আমরা প্র্যাঙ্ক বলি, লালু কিন্তু সেই যুগে দাঁড়িয়েই তার প্রখর বদমাইশি বুদ্ধিকে ব্যবহার করে অবলীলায় মানুষকে বোকা বানাতো। তবে হ্যাঁ, লালুর সেই সমস্ত দুষ্টুমির পিছনে না ছিল কোনো হিংসে, না ছিল কোনো গোপন অভিসন্ধি, ছিল নিখাদ আনন্দ। শ্মশানের সেই বিখ্যাত দৃশ্যটা কি মনে পড়ছে, যেখানে লালু মরা সেজে গোপাল খুড়োকে ভয় দেখালো? আজ আমরা সে গল্পই করতে আসব। আচ্ছা, তোমাদের মনে হয় না আমাদের প্রত্যেকের শৈশবে একজন করে লালু থাকে? আমরা কেউ নিজে লালুর মতো সাহসী হতে চেয়েছি, কেউ আবার পাড়ার সেই ডানপিটে বন্ধুটির মাঝে লালুকে খুঁজে পেয়েছি। বড় হওয়ার সাথে সাথে আমাদের জীবন যান্ত্রিক হয়ে উঠলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই গল্পগুলো কিন্তু আমাদের আজও মনে করিয়ে দেয় সেই বৃষ্টি ভেজা রাত, শ্মশানের হাড় হিম করা পরিবেশ আর সেই অদ্ভুত সব দুষ্টুমি ভরা বিকেলের কথা। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে লালুর শ্মশান যাত্রা। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় আর মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোকমেলাও ভারী দুষ্কর হয়ে পড়ত। কিন্তু সেই দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো কোনো আপত্তি ছিল না, গোপাল খুড়ো, যার জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারোর অসুখ কঠিন হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলেই খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা 2 পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জনা কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, পণ্ডিতের পরিবারটা বুঝিয়ে রোগ কে পেল না। আজ রাত্রিরে একটু সতর্ক থাকিস, এই রাজবাড়ি শ্মশানে যেতে হবে। শাস্ত্রে কি বলে মনে আছে তো? আমরা তাকে উৎসাহ দিয়ে বলতাম, আগে আছে বই কি,
আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়বক্ষণ। অমনি সঙ্গে সঙ্গে লালুও বলে উঠল। আপনি ডাক দিলেই একেবারে গামছা সমেত বেরিয়ে পড়ব। গোপাল খুড়ো অবশ্য তা শুনে খুশি হতেন, মনে মনে বলতেন, বেশ বেশ, এই তো চাই, এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে লালুও ছিল একজন। ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলায় বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, পণ্ডিতের পরিবারটা বুঝিয়ে রোগকে পেল না। অমনি আমরা সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে অন্তত আমি তো দেখিনি। রাত্রি তখন আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না, এবং সে একবার দেখলে তা সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি না গেলে মুখাগ্নির কি হবে? লালু এক মুহূর্ত কিচ্ছু না ভেবে জবাব দিল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি তো আমাদের মা। আমরা অবশ্য সবাই জানতাম শ্মশানঘাট পর্যন্ত পণ্ডিত মশাইয়ের হেঁটে যাওয়া সম্ভব নয়। বাংলা স্কুল মিনিট 5 পথ, তাই হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই আবারও একটু চুপ থেকে বললেন, ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু। লালু অবশ্য পণ্ডিত মশাইকে আশ্বস্ত করল, নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব। যা লালু, ওই ঠাকুরের আসন থেকে সিঁদুরের কৌটোখানা নিয়ে আয়। লালু এক লাফে ঘরের ভিতর ঢুকে কৌটো বার করে আনলো এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আমরা সকলে হরি বল দিয়ে পণ্ডিত মশাইয়ের বাড়ি থেকে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দ্বারের চৌকাঠে হাত দিয়ে একভাবে চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন তা প্রায় রাত্রি 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসে পড়ল। কেউ কেউ যেখানে সেখানে ক্লান্ত অবস্থায় চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান যেন জনমানবহীন। গঙ্গার ওপার থেকে আসা কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠছে। তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে আবার চলে যাচ্ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে আবার কতক্ষণে পৌঁছবে। আধ ক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় অবশ্য আমরা তাকে হাঁক দিয়ে তবেই এসেছি। কে জানে তাদেরই বা আসতে কত দেরি হবে। হঠাৎ করেই গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো ভয় পেলেন, তারপর বললেন, লক্ষণ ভালো ঠেকছে না, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রোগকে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না? হ্যাঁ, কিছুটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানের মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ কথা নয়।
দেখতে দেখতে আকাশ গেল কালো মেঘে ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টি ধারার শোঁ শোঁ শব্দ এলো কানে, ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলের গায়ে এসেই পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষল ধারায় বৃষ্টি নামলো। মরা পড়ে রইল। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই। বৃষ্টি থামল, তা প্রায় ঘণ্টাখানেক পর। তারপর একে একে আমরা সবাই ফিরে এলাম। ততক্ষণে মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যেই গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ নিচ্ছে, কিন্তু ডোমের দেখা নেই। দেখেছ খুড়ো, ডোম এখনো এলো না। বেটারা শীতকাল হলে আর বাড়ি থেকে বেরোবে না। আচ্ছা, কি কি ব্যাপার বলো তো? লালুও তো ফিরলো না। ও তো বলেছিল মুখাগ্নি করবে। আচ্ছা, ভয়ে সে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম। যদি এতই ভয়, মোড়া ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মোড়া ছেড়ে দিতাম না। ও তাই বুঝি? তা ছেড়ে গেলে কি হয় খুড়ো? যদিও এই প্রশ্নের উত্তরে খুড়ো খুব একটা যুক্তিতর্ক কিছু দেখাতে পারলেন না। শুধু বললেন ওই কত কী তো হতে পারে, শ্মশান ভূমি কিনা। তা শুনে আমি আবার খুড়োকে প্রশ্ন করলাম, আচ্ছা খুড়ো, শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? এই শুনে খুড়ো আমার উপর বিদ্রূপ করলেন। ভয় আমার? অন্তত 1000টা মোড়া পুড়িয়েছি জানিস। এই উত্তর শুনে অবশ্য আর কোনো কথা বলিনি, কারণ সত্যিই তো খুড়োর গর্ব করা সাজে। এত বছর বয়সের অভিজ্ঞতা, না জানি কত শবদাহ করেছে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা হাতে তুলে নিলেন। ঠিক তখনই নরু ভয়ে ভয়ে খুড়োকে প্রশ্ন করল, ও খুড়ো, ওই মরাটা কেমন যেন নড়ে উঠলো। তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু। তুই এসেছিস কেন এসব কাজে? যা, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে দিচ্ছি। গাধা কোথাকার! না খুড়ো, গতিক ভালো ঠেকতেছে না। সত্যি সত্যি মরাটা নড়ে উঠলো, একবার দেখো দেখো। গোপাল খুড়ো খানিক হেসে উঠলেন, তারপর উপহাসের সুরে বললেন, ছোড়াদের বল, তোরা ভয় দেখাচ্ছিস আমাকে? যে 1000-এর উপর মোড়া পুড়িয়েছে তাকে? ওই দেখুন আবার নড়ছে। খুড়ো আবারও উপহাস করলেন, বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। তার মুখের কথা শেষ হলো না। অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে বিকট গলায় চিৎকার করে উঠল, না না, নুরুলকে না, গোপাল, গোপালকে খাবো। তখন সবাই একসাথে ওরে বাবারে মারে ভূতে ধরলো রে বলে চিৎকার করা শুরু করলো। ওরে বাবারে, পালা রে, কে কোথায় আছিস রে, পালা পালা। গোপাল খুড়ো উল্টো দিকে দৌড়তে গিয়ে কাঠের স্তূপে বাধা পেয়ে সোজা ঝাঁপ দিলেন গঙ্গার কনকনে ঠান্ডা জলে। সেখান থেকে চিৎকার করতে লাগলেন, রাম 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 রাম, ভূতে খেয়ে ফেললে গো। সে কি কাণ্ড! কিন্তু তখনই অত্যন্ত স্বাভাবিক গলায় হাসতে হাসতে লালু বলল, ওরে ওরে নির্মল, ওরে মণি, ওরে নরু, আরে পালাচ্ছিস কেন রে? আরে আমি লালু রে লালু, আরে ফিরে আয়, আরে পালাস না রে, পালাস না, ফিরে আয়। আমরা অত্যন্ত লজ্জা পেয়ে ফিরে এলাম। কিন্তু গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ততক্ষণে একেবারে সঙ্গীন অবস্থায়।
মা, মা গো, গেছি গো, বোধ খেয়ে ফেললে গো, রাম 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 রাম। অবশ্য কিছুক্ষণের মধ্যে গোপাল খুড়ো আসল ঘটনা বুঝতে পারলেন। শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু অবশ্য বেশ লজ্জিত। তার পায়ের ধুলো নিয়ে বেশ লজ্জার স্বরে বলল, মানে আসলে সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই তো ওই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম। আমরা অবশ্য লালুর এই বদমাইশি বুদ্ধি দেখে বেশ হেসে কুটি পাটি। লালু, সত্যি যা ভয় পাইয়ে দিয়েছিলি না আমাদের। খুড়ো তো ভয়ে গঙ্গার জলে ঝাঁপ পর্যন্ত দিলেন। খুড়ো অবশ্য খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, বেশ করেছিলি বাবা, বেশ করেছিলি, খাসা বুদ্ধি করেছিলি। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে। এমন শয়তান ছেলে আমি জন্মে দেখিনি। মুখে তিনি যাই বলুন না কেন, মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন এত বড় ভয় শূন্যতা তাঁর পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করল না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, বললেন না না সে হবে না। কিন্তু লালু তো সেই আপত্তি মানার পাত্র নয়। অবশেষে সব দাহ সমাধা হলো। আমরা গঙ্গা স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছে। এই ছিল আজকের গল্প লালুর শ্মশান যাত্রা। কি বলেছিলাম না, আসলে আমাদের সবার ভিতরেই একটা ছোট্ট লালু লুকিয়ে থাকে, যে হয়তো শাসন আর নিয়মের বেড়াজালে বন্দী হয়ে গেছে। এই যান্ত্রিক জীবনে লালুর মতো নির্ভীক আর প্রাণ খোলা হাসির বড়ই অভাব। তবে এই কথা ভুললে চলবে না, লালু কিন্তু শুধুমাত্র ডানপিটে ছেলেই ছিল না, সে ছিল বিরল চরিত্রের মানুষ, যে বিপদের মুখেও কর্তব্য করতে ভোলে না। আজকের গল্প আপনাদের কেমন লাগলো? একটি বারের জন্য ফিরিয়ে নিয়ে যেতে পারলাম কি সেই ছোটবেলার স্মৃতিতে? মনে পড়ল কি নিজের জীবনের এমন কোনো দুঃসাহসী মুহূর্ত? যদি মনে পড়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং পরিচিত পরিজনদের সঙ্গে আমাদের চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার থেকে প্রতি শনিবার রাত্রি ঠিক 9:30টায় একটা করে বাংলা সাহিত্যের অমূল্য রত্ন নিয়ে আমরা হাজির থাকব। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সুপ্রিয়া মাঝি, সমর্পিতা দে, সাগর ভৌমিক, দোলন পাল, অশোক মাঝি, সায়ন্তনী মণ্ডল, মোহিনী ভট্টাচার্য, অপর্ণা সামন্ত, পূজা, ঝর্ণা খাতুন, সাগরিকা মণ্ডল, রিয়া দাস, বুধিয়া নায়েক, রচনা সামন্ত, সীমা গিরি সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, বাড়ি থেকে শ্মশানের দূরত্ব কত ক্রোশ ছিল? যদি জানা থাকে সঠিক উত্তর, মানে যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে, তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী শনিবার। আজ তবে এখানেই বিদায়। কথা হচ্ছে আবার আগামী শনিবার রাত্রি 9:30টায় অন্য আরও একটা লালু গল্পের অংশ নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকে ভুললে চলবে না কিন্তু।